আজকের গল্প সোনালী পাখি। অনেক দিন আগের কথা। একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট মেয়ে বাস করত, বর্ষা। বর্ষা তার মায়ের সাথে একটা ছোট্ট কুঁড়ে ঘরে থাকতো। ওর মা একটা খুব ধনী ব্যক্তির বাড়িতে কাজ করত। প্রত্যেক দিন কাজ থেকে ফেরার সময় বর্ষার মা চাল নিয়ে আসতো। মা মেয়ে দুজনেই সেই চালটা রান্না করে খেত আর ঘুমিয়ে পড়তো। ওদের কোনো লোভও ছিল না, কোনো ইচ্ছেও ছিল না। দুজনেই তাদের ছোট্ট জগতে খুব খুশি ছিল। নমস্কার কপিলা দিদি। হ্যাঁ, নমস্কার। এই সময় আবার কে জানে কোন অপয়ার মুখ দেখতে হলো। আরে মা, তুমি এসে গেছো? হ্যাঁ সোনা, এতে এত কিছু কি নিয়ে এসছো? আজ আমি একটু বেশি করে চাল নিয়ে এসেছি। আমরা আজ কিছুটা রান্না করব আর বাকিটা কাল সকালে ধুয়ে রোদ্রে দেব, পরে কাজে লাগবে। হ্যাঁ, আমিও তোমাকে সাহায্য করব মা। আমার সোনা মিষ্টি মেয়ে। বর্ষা, তুমি এখানেই থেকো আর এগুলোর খেয়াল রেখো, কোনো পাখি এসে যেন না খেয়ে নেয়। আমি কাজে যাচ্ছি, কেমন? আচ্ছা মা। হুম। তোমার কি খিদে পেয়েছে? আমি তো জানি যদি খিদে পায় তাহলে কিচ্ছু ভালো লাগে না। ঠিক আছে, আচ্ছা তুমি কিছুটা খেয়ে নাও, কিন্তু বেশি নয়, না হলে মা খুব বকবে। আরে তোমারও কি খিদে পেয়েছে? খাও খাও। খাও, ঠিক আছে, তুমিও তাহলে এখান থেকে কিছুটা খেয়ে নাও। হঠাৎ বর্ষার মনে হলো যেন সূর্যের পাখা গজিয়েছে আর সেটা বর্ষার দিকে উড়ে চলে আসছে। কিন্তু সেটা সূর্য নয়, একটা পাখি ছিল, খুব বড় সোনালী পাখি, যেন সোনার তৈরি, খুব সুন্দর। বর্ষা তো তাকে দেখতেই থাকলো। তোমারও কি খিদে পেয়েছে? হ্যাঁ। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, আমার খুব খিদে পেয়েছে। আমি দেখলাম কিভাবে তুমি চড়ুই পাখি আর কাককে সাহায্য করলে। আমিও কি একটু চাল খেতে পারি? আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও। হ্যাঁ। আরে আরে, আমি তো পুরোটা খেতে বলিনি। ব্যাস, আর খেও না। তুমি কি করলে? সমস্ত চাল খেয়ে নিলে। এবার মা আমাকে খুব বকবে। এবার আমরা কি খাবো? আমাকে ক্ষমা করে দাও, আমার খুব খিদে পেয়েছিল, তাই আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। কিন্তু তোমার দেওয়া চাল খেয়ে আবার আমার শরীরে শক্তি ফিরে এসেছে। তুমি খুবই দয়ালু আর খুব ভালো মেয়ে। তুমি এত চিন্তা করো না, একটা কাজ করো, তুমি আমার পিঠে এসে বসো, আমি তোমাকে আমার বাড়িতে নিয়ে যাব। তোমাকে এমন একটা জিনিস দেব, তোমার মা সব রাগ একেবারে ভুলে যাবে। সত্যি? সত্যি।
এবার তুমি আমাকে শক্ত করে ধরো। এবার চলো আমার সাথে। আরে বাহ, দারুণ মজা হচ্ছে। সোনালি পাখি বর্ষাকে গ্রামের বাইরে একটা বড় গাছের কাছে নিয়ে এলো। যখনই বর্ষা চোখ তুলে তাকালো, তখনই ও দেখতে পেল গাছের মাথায় একটা সুন্দর সোনালি ঘর আছে। বাহ, তোমার বাড়ি তো খুব সুন্দর। ওপরে আসার জন্য তোমার কেমন সিঁড়ির প্রয়োজন বর্ষা? হ্যাঁ, কেমন সিঁড়ি? সিঁড়ি তো এক ধরনেরই হয়, কাঠেরই। এটা শুনে সোনালি পাখি হেসে তার পাখা নাড়ালো, আর তখনই ওখানে একটা কাঠের সিঁড়ি এলো। বর্ষা সিঁড়ি দিয়ে উঠে সেই সুন্দর সোনালি ঘরের মধ্যে গেল। সেখানে সব সোনার ছিল, সোনার পালঙ্ক, টেবিল, চেয়ার, বাসন, সবকিছু সোনার। বাহ, সবকিছু সোনার। বসো না বর্ষা। তোমার নিশ্চয়ই খুব খিদে পেয়েছে। তুমি কোন থালায় খেতে চাও বলো? কোন থালা মানে? মা তো সবসময় আমায় কলা পাতাতেই খেতে দেয়, আর সেটাই আমার খেতে খুব ভালো লাগে। সোনালি পাখি আবার হেসে তার ডানা ঝাপটালো, আর তখনই বর্ষার সামনে কলা পাতায় বিভিন্ন ধরনের খাবার এলো। বাহ, এতগুলো খাবার, তাও আবার আমার পছন্দের। বর্ষা পেট ভরে খেলো। তারপর সোনালি পাখি আরো একবার তার ডানা ঝাপটালো, আর তখন 3টে বাক্স এলো, ছোট, মাঝারি আর একটা খুব বড়। তোমার যে চাল আমি খেয়েছি তার বদলে এই 3টের মধ্যে যে কোনো একটা বাক্স তুমি নিতে পারো। কিন্তু তুমি তো অতটাও খাওনি, আর তার বদলে তুমি তো আমাকে এতগুলো খাবার খাইয়ে দিলে, তাই না? আমি এই সব থেকে ছোট বাক্সটা নেব। বর্ষা সব থেকে ছোট বাক্সটা নিল। তারপর সোনালি পাখি বর্ষাকে তার পিঠে বসিয়ে আবার তার বাড়ির ছাদে ফিরিয়ে দিল। টাটা। ওর মা কাজ থেকে বাড়ি ফিরেছিল। বর্ষা দৌড়ে তার কাছে গেল আর তাকে সবকিছু বলল। দুজনে বাক্স খুলে দেখলো, তাতে বিভিন্ন রকমের রত্ন ছিল। তারপর থেকে বর্ষার মাকে কখনো কোথাও কাজ করতে যেতে হয়নি। ও আমার বর্ষা, তোমার দয়ালু মনোভাবের কারণেই আজ আমাদের ভাগ্য ফিরেছে সোনা। এই বহুমূল্য হিরেগুলো দিয়ে আমি একটা খুব ভালো দোকান খুলবো, আর তা থেকে যা রোজগার হবে তা দিয়ে আমাদের এমনিতেই চলে যাবে। কিন্তু এই ঘটনাটা তার লোভী প্রতিবেশী সহ্য করতে পারল না। ওরে বাবা রে, এরম হঠাৎ করে আবার কেউ এত ধনী হয়ে যেতে পারে নাকি? কাল পর্যন্ত তো খেতেই পেতো না। হ্যাঁ, আর আজকে এত বড় দোকান, এত বড় বাড়ি, ভালো ভালো জামা কাপড়। নিশ্চয়ই কোনো রহস্য আছে। এক্ষুনি খোঁজ করছি আমি। নমস্কার বোন। আরে বাহ, কি সুন্দর দেখতে লাগছে। আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে এসে দেখা করব, কিন্তু কপিলা চালাকি করে বর্ষার মায়ের থেকে সবকিছু জেনে নিল, আর বর্ষার মা তাকে সোনালি পাখির কথাও বলে দিল। তারপর কি হলো জানো তো? সেই লোভী কপিলা চাল নিয়ে তার ছাদে গেল সোনালি পাখির অপেক্ষায়। আরে কোথায় গেল এই সোনার পাখিটা?
এই চালগুলো তোর জন্য রাখিনি। তুই তো সোনার পাখি নোস, চল পালা এখান থেকে। ও মা গো! তাড়াতাড়ি এই চালগুলো খেয়ে নে আর আমাকে ওই সোনার বাড়িতে নিয়ে চল। ব্যাস ব্যাস, আর কত খাবি? চল না, এবার চল আমায় নিয়ে। আরে কেমন জাদুই পাখি তুই, হ্যাঁ? চল আরেকবার চেষ্টা করে দেখি। ওপরে আসার জন্য তোমার কেমন সিঁড়ি লাগবে কপিলা? সোনার সিঁড়ি আবার কি? ওটাও আমি সঙ্গে করেই নিয়ে যাব। তোমাদের এখানে কি অতিথি এলে খাবার কথা জিজ্ঞাসা করে না নাকি? তুমি কিসের থালায় খাবার খাবে? সোনার থালায় খাবো, খাঁটি সোনার, যেটা আমি নিয়ে পালাবো। তোমার থেকে যে চাল আমি খেয়েছি তার বদলে এই 3টে বাক্সর মধ্যে যে কোনো একটা বাক্স তুমি নিতে পারো। এইটা নেব? কপিলা কোনো কিছু না ভেবেই বড় বাক্সটা নিল আর তারপর সোনার থালাটা নিয়ে সোনার সিঁড়ি দিয়ে তত্তর করে নেমে এলো। সোনালি পাখিকে ধন্যবাদও জানালো না। দৌড়ে বাড়ি ফিরে এসে যখনই কপিলার হাতের দিকে নজর পড়ল তখনই দেখলো সোনার থালা আর সোনার সিঁড়ির জায়গায় কলা পাতা আর একটা ভাঙা চোরা কাঠের সিঁড়ি এসে গেছে। আরে এসব কি? যাকে অন্তত আমার কাছে সোনা গয়নায় ভরা বাক্স তো আছে। ওরে বাবারে, বাবারে, সব ছেড়ে ছুড়ে কপিলা নিজের বাড়ি থেকেই দৌড়ে পালালো। অনেকক্ষণ বাদে যখন সাহস করে সে তার বাড়ি ফিরলো তখন না ওখানে সাপ ছিল, না সিঁড়ি, না কলার পাতা। সেই দিন থেকে সোনালি পাখি গ্রামের আর কাউকে দেখা দিল না। গল্পটা কেমন ছিল বলো? তোমরা বলতে পারো এই গল্প থেকে আমরা কি শিখলাম? একদম ঠিক, ভালোবাসা, দয়া, বন্ধুত্ব আর অন্যকে সাহায্য করলে আমাদের ভালো হয়, ভালো ফল পাওয়া যায়। কিন্তু লোভী,
দুষ্টু আর অসৎ হওয়া, চালাকি করে অন্যের জিনিস নেওয়া, এই সব কিছুর পরিণাম কখনো ভালো হয় না। মনে রাখবে তো? এবারে তোমাদের গল্প দিদাকে টাটা বলো। পরের বার আবার দেখা হবে একটা নতুন গল্প, নতুন শিক্ষার সাথে আমার গল্প ঘরে। টাটা। হাই, আমি তোমাদের গল্প দিদা। আমার গল্প ঘরে তোমাদের স্বাগত। দীপাবলির দিনে আমার একটা বিশেষ গল্প মনে পড়ল, যার নাম হাউ টু ক্যাচ আ গডেস। অনেক দিন আগের কথা। বুদ্ধিমান রোহিণী তার স্বামীর সাথে একটা গ্রামে বাস করত। ওরা খুব ধনী ছিল, কিন্তু একবার তার স্বামীর ব্যবসায় অনেক লোকসান হলো। তখন তারা সবকিছু হারিয়ে গরিব হয়ে গেল। রোহিণীকে একবার দেখো, হ্যাঁ? বেচারি আগে কত ধনী ছিল আর এখন কি অবস্থায় থাকে। ঠিকই বলেছ, বড় বাড়ি ছেড়ে কুঁড়ে ঘরে থাকছে। কোনো চাকর বাকর নেই, বাড়ির সব কাজ নিজেই করে। হ্যাঁ হ্যাঁ, আরে ঘাসের মধ্যে কি চকচক করছে? হ্যাঁ, উড়ি বাবা, হীরের হার! এটা তো মহারানীর মনে হচ্ছে। মহারানী ছাড়া আর কারোর কাছে এইরকম দামি হার তো থাকার কথা না। মনে হয় কেউ চুরি করে পালাচ্ছিল, হয়তো ভুলবশত এখানে পড়ে গেছে। শোনো শোনো শোনো, আমাদের মহারানীর দুর্মূল্য হার একটা বাজ উঠিয়ে নিয়ে গেছে। যে ওই হার খুঁজে দিতে পারবে তাকে আকর্ষণীয় পুরস্কার দিয়ে পুরস্কৃত করা হবে। শোনো শোনো শোনো। এটা আমার সব থেকে পছন্দের হার। একে ফিরিয়ে দিয়ে তুমি সততার পরিচয় দিয়েছো রোহিণী। বলো, কি চাই তোমার? সোনা রূপো, বড় বাড়ি, ভালো জামা কাপড়? আমার এসব কিচ্ছু চাই না মহারানী, কিন্তু আমার একটা ইচ্ছে আছে। ভয় পেও না, বলো কি তোমার ইচ্ছা। আমি কথা দিচ্ছি, তোমার যা ইচ্ছা সেটা পূরণ করব। আমি চাই যে হ্যাঁ, মন খুলে বলো। মহারানী, আমি চাই যে এই দীপাবলিতে গোটা রাজ্যে কারোর বাড়িতে যেন প্রদীপ না জ্বলে। আপনার রাজপ্রাসাদেও নয়, শুধু আমি আমার বাড়িতে প্রদীপ জ্বালাতে পারবো এই অনুমতি দিন। হ্যাঁ, তোমার এই ইচ্ছা খুব বিচিত্র রোহিণী, কিন্তু আমি যখন তোমায় কথা দিয়েছি তখন তোমার এই ইচ্ছে পূরণ হবে। যাও, এই দীপাবলি শুধু তুমি প্রদীপ জ্বালাবে, আর কেউ না। ধন্যবাদ। তারপর দীপাবলির রাত এলো। পরিশ্রমী রোহিণী তার বাড়ির চারপাশটা খুব ভালো করে পরিষ্কার করলো, আর সেখানে অনেক প্রদীপ জ্বাললো। আর তারপর তৈরি হয়ে পুজোর থালা নিয়ে বাড়ির চৌকাঠে বসলো। আর তোমরা তো জানোই যে দীপাবলির রাতে মা লক্ষ্মী পৃথিবীতে আসেন আর প্রদীপের আলোয় পৃথিবীকে দেখেন। কিন্তু সেই রাতে উনি রোহিণীর রাজ্যে পৌঁছে অবাক হয়ে গেলেন। এই কেমন অশুভ ঘটনা! প্রত্যেকবার দীপাবলির দিন এখানে প্রতিটা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে আমায় স্বাগত জানায়, কিন্তু আজ তো চারিদিকে শুধু অন্ধকার। শুধুমাত্র ওই ছোট্ট কুটিরটা ছাড়া ওখানে প্রদীপ জ্বলছে। ওখানেই আমি যাব। হে মা লক্ষ্মী, দেখা দাও।
চোখ খোলো রোহিণী। হ্যাঁ মা, আপনি এসেছেন মা লক্ষ্মী। আমি তোমার পুজো অর্চনার দ্বারা প্রসন্ন হয়েছি রোহিণী। আর আমি তো সেখানেই যাই যে জায়গা আলোয় আলোকিত। আর আজ রাত্রে তো শুধু তোমার বাড়িতেই প্রদীপের আলো দেখতে পেলাম, তাই আমাকে তো এখানে আসতেই হতো। অপেক্ষা করুন মা। কি হয়েছে তোমার রোহিণী? তুমি ধন সম্পত্তির দেবী মা লক্ষ্মীকে তোমার বাড়িতে ঢুকতে বাধা দিচ্ছ? আমি তোমার বাড়িতে পা রাখলে তোমার সারা গৃহ ধন ধান্যে ভরে উঠবে। হ্যাঁ মা, আমি জানি যেখানে আপনার আরাধনা করা হয় আর প্রদীপ জ্বলে সেখানে আপনি নিশ্চয়ই আসেন, কিন্তু আপনি আমার ঘরের ভেতরে আসার আগে আমার একটা শর্ত আছে। কি শর্ত? মা, আমি জানি যদি মা লক্ষ্মী ঘরে এসে ফিরে যান তো কেমন লাগে। সেই জন্যে আপনাকে আমায় কথা দিতে হবে যে যদি আজ আপনি আমার বাড়ির ভেতরে আসেন তাহলে আর কখনো ফিরে যাবেন না। তুমি অত্যন্ত সাহসী এবং বুদ্ধিমতী রোহিণী। তুমি আমাকে ঠিক বেঁধে ফেললে। তোমার গৃহ ছাড়া আর কোথাও কোনো প্রদীপ জ্বলছে না, তাই আমাকে তো তোমার বাড়িতে আসতেই হবে। আর তুমি তো আমার কাছে সারা জীবন তোমার বাড়িতেই থাকার বর চেয়ে নিলে, যাতে তুমি সারা জীবন ধনী এবং সমৃদ্ধশালী থাকো। আমি তোমার বুদ্ধিমত্তায় অত্যন্ত প্রসন্ন হয়েছি। তথাস্তু। এইভাবে বুদ্ধিমতী সৎ রোহিণীর বাড়ি এলেন মা লক্ষ্মী, আর চিরকালের জন্য সেখানে থেকে গেলেন। তারপর গরিব রোহিণী অনেক ধনী হয়ে গেল, খুব ধনী। তাদের আর কোনো অভাব থাকলো না। এবারে বলো, এই গল্প থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে সময় সবসময় একরকম থাকে না, কিন্তু আমাদের বুদ্ধি দিয়ে সঠিক নির্ণয় নিতে হয়। আমাদের একটা পদক্ষেপ আমাদের ভবিষ্যৎ বদলাতে পারে। মনে থাকবে তো?